দর্শক ইউএসসি নিউজ অনলাইন.com এর নিয়মিত আয়োজন ইউএসসি নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেদিন। আজ ইউএসসি নিউজ অনলাইন জার্নালের 506তম পর্ব। এই পর্বটি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট লেখক, বিজ্ঞানী, মুক্তিযোদ্ধা, কাউন্সিলম্যান ডক্টর নুরুন নবী। নবী, আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, ডক্টর নুরুন নবী তিনি বহুগুণে গুণান্বিত, বহুমুখী প্রতিভার অধিকারী। তার এখানে যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদ রয়েছে, সেই বঙ্গবন্ধু পরিষদের তিনি সভাপতি এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত। মূলধারা রাজনীতি অত্যন্ত সক্রিয়। আমরা আজকে এই বিজ্ঞানী, এই গুণী মানুষের কাছ থেকে জানবো বঙ্গবন্ধু এবং 15ই আগস্ট। 15ই আগস্টের এই ঘটনার দিন, ঘটনার সময় তিনি ঢাকাতে ছিলেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের দিন ছিলেন, এবং অনেক ঘটনা বঙ্গবন্ধুর সাথে আমরা এই বিষয়ে জানবো। তো নবী, আমরা যে বিষয় দিয়ে শুরু করবো, প্রথমে যে বঙ্গবন্ধু, তো আপনি অনেক স্মৃতি, অনেক লেখা, আপনি অনেক কিছু লিখেছেন, এখন লেখালেখি করে যাচ্ছেন, এবং 15ই আগস্টে সেই সময় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, সেই বিষয়টা যদি শুরু করেন। ধন্যবাদ। আমি সর্বপ্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে স্মরণ করছি শ্রদ্ধা ভরে, এবং ওই দিন বঙ্গবন্ধুর সাথে তার পরিবার এবং আত্মীয় স্বজন যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনা করছি। আমি সেই সময় অল্প বয়স থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতাকে কাছে থেকে জানার সুযোগ হয়েছিল। উনিও ব্যক্তিগতভাবে চিনতেন। তো আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সিনেটের নির্বাচিত সদস্য। তো বঙ্গবন্ধু 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার পর প্রথম কনভোকেশনে উনি আসবেন। তো সেই জন্য আমরা যারা সিনেটের মেম্বার ছিলাম এবং গ্র্যাজুয়েট সবাই গাউন পরে মাথায় সেই টুপি দিয়ে আমরা মহড়া করলাম, কিভাবে লাইনে দাঁড়াতে হবে, কিভাবে ঢুকতে হবে, কিভাবে বসতে হবে, তারপরে বঙ্গবন্ধু যখন আসবেন তখন কি করতে হবে, উনি চলে যাওয়ার পরে আমাদেরকে বসে থাকতে হবে ইত্যাদি মহড়া করে বাসায় ফিরলাম। খুব শান্তিতে ঘুমাতে গেলাম যে আগামীকাল বঙ্গবন্ধুর সাথে দেখা হবে। এবং আমার বসার রোডটা ছিল, সিনেটদের জায়গা ছিল প্রথম এবং দ্বিতীয় সারিতে। তো অ্যালফাবেটিক্যালি আমার নাম যেহেতু এন দিয়ে, আমার জায়গা ছিল দ্বিতীয় লাইনে। তো মনে মনে ভাবলাম যে যদি আমার নামটা এ দিয়ে থাকতো তাহলে প্রথম রথে বসতে পারতাম। মানে সেই সময়ের যে মানসিক রিয়াকশন। তো যাই হোক, ঘুমের থেকে আমার ঘুম ভাঙলো। আমি থাকতাম সেই নেবেদের মন্ত্রীপাড়ার বাসার কাছে। সেই নেবের বাসায় যখন গোলাগুলি শুরু হয়, সেই গোলাগুলি শব্দে ঘুম ভাঙলো। তারপরে উঠে বুঝতে পারলাম না কি হচ্ছে। তখন রেডিও অন করলাম। রেডিওতে কিছুক্ষণ পরে মেজর ডালিমের ভাষণ, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, মোস্তাক আহমদ নতুন সভাপতি এবং সেলিম ডালিম তার বক্তৃতা শেষ করলো বাংলাদেশ জিন্দাবাদ, এবং বেতারের নাম হলো বাংলাদেশ রেডিও। তো আমরা মানে সাথে সাথেই সবকিছু, হ্যাঁ, তখনই আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা কি। কিন্তু ব্যাপারটা স্পষ্ট হলো না, আরো কনফিউশন সৃষ্টি হলো যখন জানলাম যে মোস্তাক রাষ্ট্রপতি হলেন, এবং তার সেই মন্ত্রিসভায় বঙ্গবন্ধুর সব মন্ত্রীরা শপথ নিল, শুধু 4 নেতা ছাড়া, শহীদ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, 5 জন, এবং কি বলে আব্দুল সামাদ আজাদ, আর তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, আবুল হোসেন, এছাড়া সবাই সেখানে মন্ত্রিসভার সদস্য। তো সেই মুহূর্তে তো পত্রপত্রিকার কোনো যোগাযোগ ছিল না, এখনকার মতো ফেসবুকও ছিল না, একমাত্র রেডিওই হলো যোগাযোগ। এবং টেলিভিশনের শপথ দেখে আমরা কনফিউজড হলাম যে কি হচ্ছে, বঙ্গবন্ধুকে হত্যা করে আবার কেন শেখ খন্দকার মোস্তাক সভাপতি, প্রেসিডেন্ট, এবং 4 নেতা কোথায়, তারা কিভাবে আছে। তো যাই হোক, আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল যে এর পিছনে 2 জন মেজর, এবং তার সমর্থনে রয়েছে জিয়াউর রহমান সহ আর্মির মোটামুটি সবাই, আর আওয়ামী লীগের তো এই 4 জন ছাড়া সবাই। তো ব্যাপারটা ওই সময় যে একটা স্পন্টিনিউয়াস রিয়াকশন হতে পারতো বা হওয়া উচিত ছিল, সেটা হলো না এই কনফিউশনের জন্য। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা খুব সূক্ষ্মভাবে চিন্তা করেছে যে বঙ্গবন্ধুকে
হত্যা করার পরে নিউজে যেন কোনো রিঅ্যাকশন না হয় সেই জন্যই মোস্তাককে প্রেসিডেন্ট করা এবং তার মন্ত্রিসভায় আওয়ামী লীগের সবাই অ্যাকসেপ্ট ওই ৫ জন ৬ জন ছাড়া। তো যাই হোক পরে আস্তে, আস্তে এটা আমার জন্য খুব মানসিক অশান্তির ব্যাপার ছিল। কারণ বঙ্গবন্ধুকে চিনতাম, মুক্তিযুদ্ধ করেছি, মুক্তি সংগ্রাম করেছি। যুদ্ধের পরেও বঙ্গবন্ধু আপনারা জানেন আমাদেরকে ডেকে বলেছিল আমরা টাঙ্গাইল মুক্তি বাহিনীকে যে, "তোরা অস্ত্র সমর্পণ কর, তোরা যুদ্ধ করে সুনাম অর্জন করেছিস। যাতে ১ম অস্ত্র সমন করে তোমরা একটা এক্সাম্পল দেখাবি। তাহলে আমরা অন্যান্য মুক্তিযোদ্ধা কাছ থেকে অস্ত্র সংগ্রহ করতে পারবো।" বিশেষ করে যারা দুষ্কৃতিকারী ১৬ই ডিসেম্বর স্বাধীনতার পর যারা মুক্তিবাহিনী হয়েছে যাদেরকে বলা হয় 16 ডিভিশনের মুক্তিবাহিনী, এরা বেআইনি অন্যায় কাজ করছে, দোষ হচ্ছে মুক্তিযোদ্ধাদের। তিনি বললেন, "তোরা অস্ত্র সমর্পণ কর।" আমরা তো আনন্দে রাজি হলাম। বঙ্গবন্ধুই আমাদের নেতা, উনি যা বলবেন তাই শুনবো। তো উনি স্থির করলেন জানুয়ারির ২৪ তারিখে টাঙ্গাইলে উনি আসবেন। সেটাই হবে উনার ১ম সফর পাকিস্তানি কারাগার থেকে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হওয়ার পরে ঢাকার বাইরে। উনি আসলেন। আমরা অস্ত্র সমর্পণ করলাম আনুষ্ঠানিকভাবে এবং দেশি বিদেশি প্রায় কয়েক শত সাংবাদিক ছিল। তো বঙ্গবন্ধু আমরা অস্ত্র সমর্পণের পরে যখন ভাষণ দিলেন, তখন উনার কণ্ঠস্বরটা খুব গম্ভীর, অনেকটা মানে কি বলে এই কাঁদো, কাঁদো ভাব এবং চোখে পানি। তো উনার পিছনে দাঁড়িয়ে ছিল কাদের সিদ্দিকী, তার পাশে আমি, আরেক পাশে ছিল আনোয়ারুল আলম শহীদ। তো এই ছবিটা ভাইরাল হয়ে গিয়েছিল, এখনো প্রচুর আছে যে ওইখানে দেখবেন আপনারা খেয়াল করবেন যে বঙ্গবন্ধু যখন ভাষণ দিচ্ছে ওনার চোকিং ভয়েসে তখন আমাদের চোখে পানি। আমরা চোখের পানি লুকানোর জন্য ক্যামেরাম্যান অনেক ক্লিক কন্টিনিউয়াস ক্লিক হচ্ছে, ছবি তোলা হচ্ছে। তো সেটার থেকে এভয়েড করার জন্য আমরা আমাদের মাথাটা নিচুর দিকে দিয়ে আমরা ৩ জন দাঁড়িয়ে আছি, ছবিতে আপনারা লক্ষ্য করতে পারবেন। তো যাই হোক এই যে সম্পর্ক ছিল বঙ্গবন্ধুর সাথে, তারপরে আমরা অস্ত্র সমর্পণের কয়েকদিন পরে উনি আমাদেরকে ডাকলেন। আমরা ৩ জন গেলাম সেখানে। বঙ্গবন্ধু বললেন যে, "তোরা অস্ত্র সমর্পণ করেছিস, নতুন এক্সাম্পল সেট করেছিস।" আমাদের অস্ত্র সমর্পণ পরে মুজিব বাহিনী, তোফায়েল ভাই, রাজ্জাক ভাই, আমু ভাই এদের নেতৃত্বে অস্ত্র সমর্পণ হলো। "তোরা এক্সাম্পল সেট করেছিস, তারপরে অনেকেই অস্ত্র সমর্পণ করেছে। তো তোরা এখন কি করবি ভেবেছিস?" তো এই প্রশ্ন শুনে আমরা অপ্রস্তুত ছিলাম। কারণ আমরা ৩ জন কেউ সবেমাত্র দেশ স্বাধীন হলো, অস্ত্র সমর্পণ করলাম। আমি তখন মাস্টার্স ডিগ্রি থিসিস করছি। আর বাকি ২ জন তারাও ঠিক করে নেয় কি হবে। তো উনার প্রশ্নে আমরা একটু হতভম্ব হয়ে আছি। তখন বা বঙ্গবন্ধু বুঝতে পারলেন যে আমরা প্রস্তুত না এই জবাবে। বলে, "ঠিক আছে, আমি তোদের জন্য চিন্তা করেছি। তোরা কে কি করবে আমি ঠিক করেছি।" চিন্তা করেন যে দেশের প্রধানমন্ত্রী, জাতির পিতা, সে ৩ জন মুক্তিযোদ্ধা কি করবে সেটাও তিনি চিন্তা করেছেন। তারপরে আমরা ৩ জন ছিলাম। কাদের সিদ্দিকী, আনোয়ার আলম শহীদ এবং আমি। কাদের সিদ্দিকী তাকে বললেন যে, "তুই আমার সাথে রাজনীতি করবি।" আনোয়ার আলম শহীদের দিকে তাকিয়ে বলল যে, "আমি একটা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে মিলিশিয়া বাহিনী গঠন করব, তুই সেখানে চাকরি করবি।" পরে যেটা রক্ষী বাহিনী হয়েছিল। কিন্তু ঐদিন উনি বলেছিলেন যে, "একটা মিলিশিয়া বাহিনী গঠন করব।" আমার দিকে তাকিয়ে বললেন যে, "তোকে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এ কাজ করতে হবে, এনএসআই। তো বলে, তোদের মতো দেশপ্রেমী মুক্তিযোদ্ধা এবং মেধাবী ছাত্র আমার এখানে দরকার, ওইখানে চাকরি করবে।" তো যখন বঙ্গবন্ধুর সাথে কথা এগুলো হচ্ছে তখনই নুরুল মোমেন এনএসআই এর ডেপুটি ডিরেক্টর ওইখানে ঢুকলেন অন্য এক কাজে। তাকে দেখেই বলল, "নুরুল মোমেন, এই যে নুরুল নবী তোমাদের সাথে এনএসআই কাজ করবে, ওর অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করো।" তো নুরুল মোমেন সাহেব বললেন যে, "না, প্রধানমন্ত্রীর সাথে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার একটু কথা আছে। আপনারা যদি অপেক্ষা করেন তাহলে আজকেই আমি আপনার সাথে কথা বলব।" আমরা বাইরে বেরিয়ে অপেক্ষা করলাম। ৫ মিনিটের মধ্যে উনি বেরিয়ে এসে বললেন যে, "বঙ্গবন্ধুর ভিতরে কি বলেছে জানি না। তো বললেন যে, কালকে আপনারা আমাদের অফিসে আসেন।" পরের দিন উনার অফিসে গেলাম। তখন এনএসআই এর ডিরেক্টর ছিলেন সফদর আলী ভূঁইয়া। খুব সম্ভব সফদর আলী বা সফদর আলী ভূঁইয়া। উনার সাথে দেখা করলাম। ইন্টারভিউ কিছু না, উনি বললেন, "তুমি কবে জয়েন করবা?" তো আমি বললাম, "আমি তো মাস্টার্স ডিগ্রি থিসিস করছি, এটা শেষ না করে
বলতে পারবো না, কিন্তু জব ডেসক্রিপশনের শুনেই আমি মনে মনে ঠিক করলাম যে এই চাকরি আমি করতে পারবো না। চাকরিটা কি ছিল, যে সারা দেশে যে টিকটিকি যা গোয়েন্দা তারা দেখবে, দেখে সরকার বিরোধী বা সন্ত্রাসী কোনো কাজের যে রিপোর্ট ডেইলি আমার কাছে পাঠাবে। আমি আমার পজিশন হবে ডেপুটি ডাইরেক্টর অফ এনএসআই। আমার কাছে রিপোর্ট পাঠাবে, আমি সেইটা সামারাইজ করে ডাইরেক্টরকে একটা রিপোর্ট দিব। তাই মনে মনে ভাবলাম যে এই পাকিস্তানি পুলিশের বিরুদ্ধে লড়াই করেছি, ওরা আমাদের খোঁজখবর রেখেছে, আবার আমি সেই স্বাধীন দেশে সেই কাজ করব। তা আমি ঠিক করলাম যে না, আমি এটা করব না। তো আমার হাতে অবশ্য আরো ২ টা চাকরি ছিল। একটা ছিল বিসিএস পরীক্ষায় আমি ওই চাকরিতে আমার হয়েছিল। তারপরে বিশ্ববিদ্যালয়ে আমি চাকরি করব, এটা আমার ইচ্ছা ছিল। কারণ আমার প্যারেন্টস বলেছিল তোমাদের উচ্চশিক্ষা তোমাকে করতে হবে। উচ্চশিক্ষা মানে পিএইচডি ডিগ্রি করতে হবে। এনিওয়ে, তো আমি নুরুলকে মানা করে দিলাম, আমি এই চাকরি নিচ্ছি না। এত লম্বা স্টোরি কেন বলতেছি, তারপরের ঘটনাটা সেটা পয়েন্ট আউট করার জন্য। সেটা হলো তারপরে বঙ্গবন্ধু বাকশাল প্রতিষ্ঠা করেছেন, গভর্নররা ট্রেনিং হয়েছে, তারা দায়িত্ব নিতে যাবে। তো আমি কাদের সিদ্দিকীর সাথে, উনি গভর্নর হয়ে টাঙ্গাইলের দায়িত্ব নেবেন পরের দিন, বঙ্গবন্ধুর সাথে দেখা করতে আসছে। তো আমাকে বলছে আপনিও আসবেন। তা আমি গিয়ে হল রুমের বল রুমের কর্নারে দাঁড়িয়েছি, কারণ আমি তখন শিক্ষক, রাজনীতি করি না। উনি বঙ্গবন্ধু এসেই পাইপটা হাতে নিয়ে চারদিকে স্ক্যান করলো। স্ক্যান করে আমাকে দেখেই বলল, এই মাই ইয়াং প্রফেসর। চিন্তা করেন যে আমি যে ওই চাকরিটা নেই নাই, সেই খবর উনি নিয়েছেন, এবং আমি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সেটা উনি জেনেছেন। তাহলে দেখেন যে সে কেন জাতির পিতা হবে না, যে ৭.৫ কোটি মানুষের মধ্যে আমি একজন ২০-২২ বছরের যুবক ছিলাম। আমার জন্য উনি চিন্তা করেছেন। তো এই যে অ্যাটাচমেন্ট, বঙ্গবন্ধুর প্রতি যে আমার ভালোবাসা, শ্রদ্ধা, কমিটমেন্ট আজীবন। এখানে অনেকে আমাকে বলে যে আপনি কেন বঙ্গবন্ধু পরিষদ করেন, কেন এই সমস্ত কথা বলেন। কিন্তু তারা তো জানে না যে জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে আমার সম্পর্কটা কি ছিল। তো যাই হোক, তো ওই দিনের ঘটনাটা যদি আপনি আমাকে সময় দেন, আমি শেয়ার জি, জি, করতে চাই। জি, বলুন। 15ই আগস্ট কি ঘটেছিল। মেজর রশিদ এবং মেজর ফারুক তারা সিদ্ধান্ত নেয় বঙ্গবন্ধুকে তারা খুন করবে। খুন শব্দটাই ব্যবহার করব। এটা খুনই ছিল। তো মেজর ফারুক ইয়াং অফিসারদের সাথে বিভিন্ন আড্ডায় এইটা নিয়ে এই আইডিয়াটি নিয়ে আলোচনা করত। কারণ তার দরকার যে এত বড় একটা কাজ করতে হলে তার অনেক অফিসারের সাহায্য দরকার হবে। তো এই ইয়াং অফিসার, আমি আমার বইয়ে এদের নামও লিখেছি। তার মধ্যে একজন ছিল মেজর হাফিজ, তখন পরে যে বিএনপি নেতা হলো। তো এরা সবাই ওর প্রপোজাল শুনে উৎসাহ দেয়, কিন্তু কেউ কমিট করে না। তখন মেজর ফারুক ফ্রাস্ট্রেটেড হয়ে বলল যে সে এটা নিজেই করবে এবং সে সাহায্য নেবে মেজর রশিদ, যে তার ভাইরা ভাই তার সাথে। তো মেজর রশিদ গিয়েছিল ইন্ডিয়াতে ট্রেনিং এর জন্য। ওইখান থেকে আসলেই তারা ঠিক করে যে বঙ্গবন্ধুকে এই দুইজনই হত্যা করবে, তাদের যে ইউনিট নিয়ে। তো তারা দুজন ভাবলো যে আমাদের একজন সিনিয়র অফিসারের সমর্থন দরকার। তারা ভাবলো যে জিয়াউর রহমানের কাছে গেলে সে আমাদেরকে সাহায্য করবে, সে নেতৃত্ব দেবে। তো মেজর ফারুক বলল যে আমি জিয়াউর রহমানের কাছে যাব, কারণ আমি তাকে চিনি, মিলিটারি একাডেমিতে সে আমার ইনস্ট্রাক্টর ছিল। তো খেয়াল করবেন ২০শে মার্চ 1975-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হলো 15ই আগস্ট। তার ৬ মাস আগে জিয়াউর রহমানের বাসায় গেল, সরকারি বাসায়। তখন মেজর জিয়াউর রহমান ডেপুটি চিফ অফ স্টাফ, মেজর জেনারেল র্যাঙ্ক। তাকে যে বলল যে আমরা এরকম জুনিয়র অফিসাররা রাষ্ট্রপতিকে হত্যা করে সরকারের অভ্যুত্থান করবো, নতুন সরকার গঠন করব। জিয়াউর রহমান বলল যে তোমরা নিজেরা করো, ইয়াং অফিসাররা আমাকে জড়ায় না। কিন্তু দ্যাটস নট দি পয়েন্ট। পয়েন্ট ইজ যে যখন বাংলাদেশের সমস্ত সশস্ত্র বাহিনীর অফিসাররা চাকরিতে যাওয়ার আগে যে শপথ নেয় সেনা আইনে, সেই সেনা আইনের 31 ধারায় আছে যে কোনো অফিসার যদি সরকারের বিরুদ্ধে বা কোনো ইয়েতে অভ্যুত্থানের কোনো খবর অফিসার পায়, সাথে সাথে তার বিরুদ্ধে প্রতিকারের ব্যবস্থা নিবে। যদি তার ক্ষমতার মধ্যে না থাকে তাহলে তার সুপিরিয়র কমান্ডারকে জানাবে, সরকারকে জানাবে।
এবং যদি সেই অফিসার যদি এই কাজ না করতে পারে তাহলে সেই শপথের ব্যত্যয়ের জন্য সেনা আইনের ওই 31 ধারায় তার কোর্ট মার্শাল হবে, তার মৃত্যুদণ্ড হবে। জিয়াউর রহমান সেই দিন তার উচিত ছিল যে একজন মেজর জেনারেলের কাছে বলছে যে ডেপুটি চিফ অফ স্টাফ যে রাষ্ট্রপতিকে হত্যা করবে, সাথে সাথে মেজর ফারুককে তার ওইখানে অ্যারেস্ট করা উচিত ছিল। অ্যারেস্ট না করলেও সে যে 6 মাস সময় পেয়েছিল, 20 মার্চ থেকে 75-এর 15ই আগস্ট, এর মধ্যে তার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, মেজর ফারুকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, সেটা সে করে নাই। কাজে অন্য বঙ্গবন্ধুকে হত্যার ওই ব্যাপারটা ছাড়াও এই যে তার দায়িত্বহীনতা, সে সেনা আইনের শপথ নিয়ে সেটা সে ফেল করলো, তার সেনা আইনে তার বিচার হওয়া উচিত ছিল এবং তার শাস্তি হতো মৃত্যুদণ্ড। এটা অনেকেই কিন্তু জানে না। তো যাই হোক, এখানে সে অপরাধী। তারপরে এদের সাথে যে আছে, কারণ কোনো একটা ঘটনা, ক্রাইম যদি ঘটে, তাহলে যারা ইনভেস্টিগেট করে তারা প্রথমে এসে খোঁজে হু আর দি বেনিফিশিয়ারিজ অফ দিস ক্রাইম। তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের ক্ষমতা কে নিল? জিয়াউর রহমান। আরেক বিশ্বাসঘাতকের কথা বলি, সে হইল খন্দকার মোস্তাক আহমদ। যখন এরা চিন্তা করে দেখলো যে জিয়াউর রহমানকে রাখলে হয়তো একটা প্রবলেম হতে পারে, তার কন্ট্রোলে থাকবে কিনা, এরা দুজনই মেজর, তারা ঠিক করলো যে খন্দকার মোস্তাক আহমদকে তারা শেখ মুজিবকে বা বঙ্গবন্ধুকে হত্যা করে তাকে রাষ্ট্রপতি বানাবে। 2রা আগস্ট, 15ই আগস্টের 13 দিন আগে রশিদ খন্দকার মোস্তাকের কাছে গেল। কারণটা হলো যে তারা একই এলাকার লোক, কুমিল্লার দাউদকান্দির, এবং কিন্তু সম্পর্কে আত্মীয়তা ছিল। সেখানে গিয়ে তাকে বললো, আমরা শেখ মুজিবকে হত্যা করব, নতুন রাষ্ট্রপতি আপনি হবেন। সে বঙ্গবন্ধুর কলিগ, সে শপথ নিয়েছে, তার উচিত ছিল এটা বঙ্গবন্ধুকে বলা। সে সানন্দে রাজি হয়ে গেল, সে রাষ্ট্রপতি হবে, এবং বলল যে আমি 14 তারিখে আসব আপনাকে জানানোর জন্য। 14 তারিখে গিয়ে আবার সে বলল যে আমরা আজকে রাত্রে হত্যা করছি শেখ মুজিবকে, কালকে সকালে আপনাকে নিতে আসবো রেডিও স্টেশনে। তো এই যে ব্যর্থতা, এগুলো হলো অমার্জনীয় ব্যর্থতা, ক্ষমাহীন ব্যর্থতা। যে এর মাঝখানে যে ঘটনাটা ঘটলো সেটা হলো যখন মেজর ফারুক এবং মেজর রশিদ তারা তাদের ইউনিট নিয়ে রশিদের 30টা ট্যাঙ্ক আর ফারুকের 300-400 সোলজারদেরকে নিয়ে বললো যে আমরা আজকে মহড়া দিব, এই কথা বলে বের হয়ে, এখন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওইটা তখন কনস্ট্রাকশন হচ্ছিল, ফাঁকা জায়গা ছিল, ওইখানে সমবেত হলো। এবং রশিদ এবং মেজর ফারুক এরা ডালিম, বরখাস্ত করা যে কয়েকজন মেজর, তাদেরকে আগেই খবর দিয়েছিল, তারা ওইখানে আসলো। তখন ফারুক প্রথম ডিসক্লোজ করলো যে আমরা আজকে রাত্রে এখান থেকেই গিয়ে রাষ্ট্রপতিকে হত্যা করব, কার কি দায়িত্ব হবে সেটা সে বুঝিয়ে দিল। সে বললো যে ডালিম যাবে বঙ্গবন্ধুর বাসায় বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য। ডালিম অপারগতা জানালো যে এটা বঙ্গবন্ধু পরিবারের সাথে আমার আত্মীয়তা আছে, আমি এটা পারবো না। তখন তাকে রেডিও দখলের জন্য দায়িত্ব দেওয়া হলো, আর নূর এবং আদার্সকে, মহিউদ্দিন এদেরকে পাঠানো হলো বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য। যাই হোক, তারা 2টার দিকে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে বঙ্গবন্ধুর বাসায় যাচ্ছিল। তো মিলিটারি ডাইরেক্টরেট অফ মিলিটারি ইন্টেলিজেন্সের এক ফিল্ড অফিসার এটা দেখে ফেলে। সে সাথে সাথে তার যে বস ডিজিএফ এর ডিরেক্টর ব্রিগেডিয়ার নামটা ভুলে গেলাম, ডিজিএফ এর সে চিফ ছিল, তাকে সে জানায় যে এরকম 2টা ইউনিট, 300-র মতো সোলজার এবং 30টা ট্যাঙ্ক ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে বঙ্গবন্ধুর বাসায় যাচ্ছে, একটা অঘটন ঘটতে পারে, সাংঘাতিক ব্যাপার। তখন ব্রিগেডিয়ার রোপ, ডিজিএফ এর তখন ডিরেক্টর, রোপের উচিত ছিল কি যে সাথে সাথে রাষ্ট্রপতিকে সতর্ক করা এবং চিফ অফ স্টাফকে বলে
সৈন্য পাঠিয়ে বঙ্গবন্ধুকে রক্ষা করা। রাত 2:30টার সময় সে এই খবর পেয়ে তার দায়িত্ব পালন না করে সে লুঙ্গি পরা অবস্থায় তার পরিবার নিয়ে তার বাসার পিছনে গল্ফ করছিল। গল্ফ করছে, একটা গাছ ছিল, সেই গাছের আড়ালে সারা রাত কাটিয়ে সকালবেলা শফিউল্লাহকে খবর দিতে গেছে যে এরকম ঘটনা ঘটতে যাচ্ছে। ইতিমধ্যেই এই 3 ঘন্টায় কিন্তু কিছু হয় নাই। 2:30 থেকে 5:30 পর্যন্ত বঙ্গবন্ধুকে রক্ষা করার কোনো পদক্ষেপ নেওয়া হয়। তো বঙ্গবন্ধুর বাসায় যখন কামান বসানো হয়েছে, অ্যাটাক করা হয়েছে, তখন শফিউল্লাহকে কল করে বলছে যে আমার বাসায় অ্যাটাক করছে, তুমি সৈন্য পাঠাও। শফিউল্লাহর সাথে সাথে 46 ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার সাফায়েত জামিল কল করে যে এরকম বঙ্গবন্ধুর বাসা আক্রান্ত হয়েছে, আর্মির কোনো একটা ইউনিট, তুমি সৈন্য পাঠাও তাকে রক্ষা করো। 46 ব্রিগেড হলো ঢাকার রক্ষা কবচ। সরকারকে রক্ষা করার দায়িত্ব হলো এই 46 ব্রিগেড, এবং এটা ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড। ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড মানে এই ব্রিগেড কমান্ডার অন্য কারো কাছ থেকে অর্ডার নেওয়ার দরকার পড়ে না। চিফ অফ স্টাফ বা ডেপুটি চিফ অফ স্টাফ কারো কাছ থেকে অর্ডার নেওয়ার, সে পরিস্থিতি বুঝে সে নিজে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট করতে পারে। শফিউল্লাহ সে জবাব কল করলো, সে জবাব দিল না। শফিউল্লাহ তখন চিফ অফ জেনারেল স্টাফ তাকে খালেদ মোশাররফকে পাঠালো যে বঙ্গবন্ধু বাসা আক্রান্ত হয়েছে, ওখানে সৈন্য পাঠাইতে হবে, কিন্তু ব্রিগেডিয়ার সাফায়েত জামিল আমার ফোন ধরছে না। বলে ঠিক আছে, আমি যেয়ে দেখছি। সে তার অফিসে গিয়ে শফিউল্লাহকে কল করেছে যে সাফায়েত জামিল অফিসে নেই, আর তার সৈন্যরা, অফিসের লোকরা আমাকে কিছু বলতে দিচ্ছে না, আসতে দিচ্ছে না। চিন্তা করেন যে চিফ অফ জেনারেল স্টাফ সাফায়েত জামিলের বস, তার এই অবস্থা। সাফায়েত জামিল কি করেছে, টেলিফোনটা হ্যাং করছে। শফিউল্লাহ যখন টেলিফোন অপারেটরকে কল করছে যে আমি সাফায়েত জামিলকে পাচ্ছি না, কানেক্ট করে দেন, বলে উনি তো টেলিফোন হ্যাং করে আছে। সে টেলিফোন হ্যাং করে গেছে জিয়াউর রহমানের বাসায়। দেখে জিয়াউর রহমান ক্লিন শেভ করে, ড্রেস টাস পরে, শফিউল্লাহ ইতিমধ্যে মিটিং ডেকেছে সিনিয়র অফিসারদের, সে ওখানে যাওয়ার জন্য রেডি। তো তখন সে যেয়ে বলল যে রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে। তার জবাব ছিল সো হোয়াট, রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে, উপরাষ্ট্রপতি আছে। ওই খালেদ মোশাররফে কি বলে, ওই সাফায়েত জামিল জিয়াউর রহমানের বাসায় যাওয়ার আগে তার ইউনিটের যে যারা বঙ্গবন্ধুকে খুন করেছে, মেজর ফারুক আর মেজর রশিদ, তারা এসে তাকে স্যালিউট দিয়ে বলতেছে যে আমরা শেখ মুজিবকে হত্যা করেছি। রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতিকে হত্যা করে একজন মেজর ব্রিগেডিয়ার তার বসকে বলতেছে যে আমরা তাকে হত্যা করেছি। তার উচিত ছিল এখানে ওদেরকে অ্যারেস্ট করা। সে অ্যারেস্ট না করে জিয়াউর রহমানের বাসায় গিয়েছে। তারপরে ওই অফিসে যখন তারা মিটিং করছে, সমস্ত সিনিয়র অফিসাররা, অল চিফস, তারপরে অন্যান্য সিনিয়র অফিসাররা, সেই মিটিং এ তারা আলোচনা করতেছে তাদের কি করতে হবে। তারা যে আইনে শপথ নিয়েছে, সেনা আইন, এবং সেখানে তারা শপথ নিয়েছিল যে দে উইল আপহোল্ড দ্য কনস্টিটিউশন। বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়েছে, সেই অবস্থায় কনস্টিটিউশনে লেখা উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবে। তাদের তো আলোচনা করার দরকার ছিল না। ইমিডিয়েটলি এই অফিসার, এই ডালিম, মেজর ফারুক, মেজর রশিদ এদেরকে অ্যারেস্ট করে সৈয়দ নজরুল ইসলামকে রাষ্ট্রপতি হিসাবে শপথ করে ক্ষমতায় বসানো, এটা ছিল তাদের দায়িত্ব। এই কালেকটিভ ওয়েতেও তারা সিদ্ধান্ত নিতে পারলো না। তারা ডিসকাস করতেছে, ডিসকাসের প্রশ্ন ছিল না তো। যাই হোক, সেই মুহূর্তে মেজর ফারুক, মেজর রশিদ আর ডালিম স্টেনগান নিয়ে সেই অফিসে ঢোকে। ডালিম কিন্তু ক্যান্টনমেন্টে ঢোকার পারমিশন নাই, কারণ সে বহিষ্কৃত। তো ডালিম যখন ঢোকে, তখন জিয়াউর রহমান তার পিঠ থাপড়িয়ে বলে জব ওয়েল ডান, কনগ্রেচুলেশন। চিন্তা করে দায়িত্বের কত অবহেলা। তারপরে তারা তিনজনে বলল যে আপনাদেরকে রেডিওতে যেতে হবে, স্টেশনে মোস্তাক আহমদ ভাষণ দিবে, এবং তাই সেই সরকারের প্রতি বা তার নেতৃত্বের প্রতি আপনাদের আনুগত্য প্রকাশ করতে হবে। এই অল চিফস, তাদের আন্ডারে সমস্ত সৈন্য, তারা এই তিনজনকে তখন অ্যারেস্ট করতে পারতো না?
তারা না করে ভেড়ার মতো ছাগলের মতো সেই ওদের জিপেই গিয়ে বেতারে মোস্তাক ভাষণ দিল যে মানে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে জাতীয় স্বার্থে। মানে কতটুকু বেইমান নিমক খারাপ। আর এই সমস্ত চিফ তারা তাদের বেতার ভাষণে এই সরকারকে সমর্থন করল। তাহলে ওই দিন সেনা নেতৃত্বের 3 ভাবে তারা ব্যর্থ হয়েছিল। প্রথম হলো জিয়াউর রহমান জেনে 6 মাসে চুপ করেছিল, সে দায়িত্বহীনতা পালন করেছে, সে অপরাধী। তারপরে ওই দিন রাত 2:30টার সময় খবর পেল NSI এর ডিরেক্টর, অথচ 3 ঘন্টার ভিতরে 46 ব্রিগেড কোনো পদক্ষেপ নিল না। শফিউল্লাহ একটা সৈন্য পাঠাতে পারে না, জিয়াউর রহমান কোনো কিছু করতে পারে না, খালেদ মোশাররফ কিছু করতে পারে না। এইখানে তাদের দায়িত্বের অবহেলা, নাম্বার 2 অফ ইররেসপন্সিবিলিটি। আর থার্ড হলো যেটা আগে বলছিলাম যে কনস্টিটিউশন অনুসারে রাষ্ট্রপতির অবর্তমানে সেই মৃত্যুই হোক যেভাবেই হোক উপরাষ্ট্রপতির সরকারের দায়িত্ব নেবে। এখানে তারা ব্যর্থ হলো। তো তারপরে ধরেন এই সরকার এই অভ্যুত্থানের পরে আমি বলতে যাচ্ছি যে এই হত্যাকাণ্ডে শুধু এই 2 মেজর জড়িত ছিল না, শুধু ফারুক এবং রশিদ ছিল না। এর পিছনে সিনিয়র আর্মি যারা দায়িত্ব অবহেলা করলো তারাও দায়ী, তারা তাদের দায়িত্ব এড়াতে পারে না। তারপরে যে ঘটনা ঘটলো সেটা ইঙ্গিত করে বিদেশি শক্তির উপরে। এই বঙ্গবন্ধুকে হত্যার 12 ঘন্টার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো নতুন সরকারকে স্বীকৃতি দিল এবং এক ধাপ এগিয়ে বলল যে বাংলাদেশ ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠা হয়েছে। তখন ডালিম মোস্তাক কিন্তু অফিসিয়ালি বলে না যে এটা ইসলামিক রিপাবলিক, অথচ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলতেছে এটা ইসলামিক রিপাবলিক হয়েছে এবং এখানে সমস্ত মুসলিম দেশকে আহ্বান জানিয়েছে স্বীকৃতি দেওয়ার জন্য। যে সৌদি আরব এই 4 বছর না 3 বছরে বাংলাদেশ স্বীকৃতি দেয় নাই, পরের দিন তারা স্বীকৃতি দিল এই সরকারকে। চায়না 3 বছরে বাংলাদেশকে স্বীকৃতি দেয় না, 15 দিন পরে 31 অগাস্টে স্বীকৃতি দিল। তাহলে এই ঘটনা থেকে কি মনে হচ্ছে যে এই 2 মেজরের পেছনে বাংলাদেশ আর্মির সিনিয়র অফিসাররা ছিল, জিয়াউর রহমান সহ। সেকেন্ড হলো বিদেশি এই 3টা দেশ কেন তারা তড়িৎ গতিতে স্বীকৃতি দিল, 3 বছরে দেয় না। তো আমি পার্সোনালি মনে করি যে এখন সময় এসেছে একটা জাতীয় তদন্ত কমিশন গঠন করে এই মেজরদের পিছনে কি ছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আমরা অভিনন্দন জানাই যে উনি অন্তত এই খুনিদের বিচার করেছেন, তাদের অনেকের ফাঁসি হয়েছে, যারা সামনে ছিল, হ্যাঁ, যারা বাইরে গেছে, কিন্তু পিছনে যারা ছিল সেটা আমরা এখনো জানি না। এই জন্য আমি বলছি যে একটা তদন্ত কমিশন করে রিসার্চ করে এই রহস্যটা উদ্ধার করতে হবে যে সামরিক বাহিনীতে কারা কারা এটা জানতো, তারা কেন 3টা স্টেজে তারা ব্যর্থ হলো, আর বিদেশি শক্তি কারা ইনভলভ ছিল। পাকিস্তান তো ইনভলভ ছিল, এতে তো কোনো সন্দেহ নেই। তারপরে বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হলো, বিশ্বের ইতিহাসে অনেক রাজনৈতিক নেতাকে আততায়ীর হাতে মরতে হয়েছে। আমেরিকাতে আব্রাহাম লিঙ্কন, কেনেডি, তারপরে মার্টিন লুথার কিং, কিন্তু সপরিবারে এদেরকে হত্যা করা হয় না। বিশ্বের ইতিহাসে সেটা নেই। ইন্ডিয়াতে 2 গান্ধী, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছে, কিন্তু এই সপরিবারে তাদেরকে হত্যা করা হয় না। আফ্রিকার কঙ্গোর প্রধানমন্ত্রী লুবম্বা, তাকে হত্যা করা হয়েছে, তার পরিবারকে করা হয় না। আর যুদ্ধের নিয়মে যুদ্ধেও আছে যে শিশু এবং মহিলাদেরকে স্পেয়ার করতে হয়। সেই বঙ্গবন্ধুর সেই 7 বছরের ছেলে, তার 2 জন পুত্রবধূ, তার স্ত্রী, এদেরকে কি কেন হত্যা করা হলো? এখান থেকে মনে হয় যে তারা প্রতিশোধ নেওয়ার জন্য এই হত্যাকাণ্ডটা করে। কিসের প্রতিশোধ? তারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল। বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিশ্বের 2টি বৃহৎ শক্তি পাকিস্তানকে সমর্থন করেছিল। বৃহৎ শক্তি একটা হলো চায়না, একটা হলো USA। তো তারা এই পরাজয়টা মেনে নিতে পারে না।
পাকিস্তান এই পরাজয় মেনে নিতে পারে না, এবং পাকিস্তানের আইএসআই তারা তো এখনো সক্রিয় বাংলাদেশের বিভিন্ন আভ্যন্তরীণ ব্যাপারে। তো কাজেই দেশের যে ষড়যন্ত্রকারী এবং বিদেশি ষড়যন্ত্রকারী, এই দুটো জিনিস আমাদের তদন্ত কমিশন করে আমাদের এই তথ্যগুলো বের করতে হবে। আর নবী, আপনি যেমন বললেন যে এখানে চেইন অফ কমান্ডের যে বিষয়টা, এটা হলো যে সরকারের তো একটা আর্মির মধ্যে, সরকারের মধ্যে তো একটা শক্তিশালী গোয়েন্দা বিভাগ তো থাকে, তো সেই বিভাগগুলো এত ঘটনা, এত কিছু ঘটলো, এই তথ্যটা তারা পেলো না। কারণ শস্যের ভিতরেই তো ভূত। যে একটা এক্সাম্পল দিই, যে একজন ফিল্ড অফিসার ইন্টেলিজেন্স, মিলিটারি ইন্টেলিজেন্সের, সে কিন্তু ঠিকই খবর দিচ্ছে, এবং রোগ যে ডিজিএফ এর কাজই হলো সরকারকে রক্ষা করা, ইন্টার সার্ভিসের ভিতরে ইন্টেলিজেন্স, এনএসআই, ডিজিএফআই। হ্যাঁ, ডিজিএফআই এর একটু ইতিহাস বলি যদি সময় থাকে। এই ব্রিগেডিয়ার রূপ ছিল ডিজিএফ এর ডিরেক্টর, তাকে মাসখানি আগে, 1.5 মাস আগে ট্রান্সফার করা হয়েছে। সেখানে নতুন ডিজিএফ এর ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কর্নেল জামিল। জামিলকে সে তাল বাহানা করে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না জুলাই মাসে। তারপরে যখন তাকে প্রেশার দেওয়া হয়েছে, বলছে আমি বিদেশে ভ্যাকেশনে যাচ্ছি, ওইখান থেকে এসে আপনাকে দায়িত্ব বুঝাই দেব। 7 দিনের জন্য ভ্যাকেশনে গিয়ে 1 মাস শেষ থেকেছে, এবং সে জানিয়েছে যে 15ই আগস্ট সে তাকে দায়িত্ব বুঝিয়ে দিবে। এবং সে যখন বিদেশে গিয়েছে, অফিসের যে সিক্রেট ফাইল, সে ফাইলটা নিয়েও গেছে। তো এখন একটা সন্দেহ হতেই পারে যে নিশ্চয়ই ওই ফাইলে এই যে মেজরদের, আর্মিদের এই সমস্ত অ্যাক্টিভিটি ছিল, কারণ ফিল্ড লেভেলে যারা, তারা কিন্তু ঠিকই রিপোর্ট পাঠায়। তো ওই ফাইলে নিশ্চয়ই এই সমস্ত ইনফরমেশন ছিল, এই জন্য কর্নেল জামিলকে সে ক্ষমতা বুঝিয়ে দেয় না, ডেট ফিক্স করছে যে 15ই আগস্ট তাকে দায়িত্ব বুঝিয়ে দিবে। কর্নেল বঙ্গবন্ধু প্রথমেই যখন সৈন্য তার বাসায় অ্যাটাক করে, প্রথমে সে কলকাতা রক্ষী বাহিনী, কারণ রক্ষী বাহিনী রেসপন্ড করে না, তখন রক্ষী বাহিনীর কমান্ডার বিদেশে ছিল, আমেরিকায় বেড়াতে আসছিল। তারপরে সে কল করে শফিউল্লাহকে, তারপরে কর্নেল জামিলকে। কর্নেল জামিল কল পেয়ে, সে তো তখন কাইন্ড অফ সিভিলিয়ান, দায়িত্ব তো পায় নাই, তবু সে বলছে মাননীয় প্রধানমন্ত্রী আমি এখনই আসছি। বাসার থেকে সিভিল ড্রেসে, কোনো অস্ত্র টস্ত্র কিছুই নেই তার হাতে। সে যাওয়ার আগে পুলিশ চিফ, আর্মি সব জায়গায় কল করে বঙ্গবন্ধুর বাসায় গিয়েছে। যখন তারা মানা করেছে, বিদ্রোহীরা যখন নিজের পরিচয় দিচ্ছে, দিয়ে যখন বঙ্গবন্ধুর বাসায় ভিতরে দিকে যাচ্ছে, তখন একদম মাথার ভেতরে গুলি করছে। তো এই বঙ্গবন্ধু হত্যার কাছে যে একজনই দেশপ্রেমিক সৈনিক ছিল, সে হলো কর্নেল জামিল। সে নিজের জীবন দিয়েছিল। তো সেই জন্য, তাছাড়া ধরেন এগুলো জানার দরকার এই জন্য যে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, তার জীবনের উপরে 17 বারেরও বেশি অ্যাটেম্প নেওয়া হয়েছিল। এই 1 সপ্তাহ পরে 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল, যে গ্রেনেড যুদ্ধে ব্যবহার হয়। তো আমরা যদি এই ষড়যন্ত্রকারীদের, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের যদি আমরা না জানি কারা কারা ইনভলভ ছিল, তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঠেকাতে অসুবিধা হবে। তো সেই জন্য জাতির কপাল থেকে কলঙ্ক মোছার জন্য এই ষড়যন্ত্রটা দরকার। যে আপনি যেটা প্রশ্ন করলেন যে বা আর্মির ভিতরে এত ইন্টেলিজেন্স আছে, এত অফিসার আছে, কেউ কেন জানতে পারলো না? তারপরে 15ই আগস্টের পরে মেজর রশিদ ফারুক, শাহরিয়ারা বুক ফুলাই বলছে যে আমরা যে শেখ মুজিবকে হত্যা করব, এসব অফিসাররা জানতো, সমস্ত ক্যান্টনমেন্টের অফিসাররা জানতো। তো এটা কি সত্য কিনা? তারপর আরেকটা জিনিস দেখেন, প্রশ্নটা জাগে যে যখন এই 300 সৈন্য, 31টা ট্যাঙ্ক, 46 ব্রিগেড হলো ঢাকা রক্ষা কবচ, আগে বলেছি, এর মাঝখান দিয়ে তারা গেল, তাদের কারো মনে সন্দেহ হলো না যারা কোথায় যাচ্ছে? এবং এটা তো 46 ব্রিগেডের জানার কথা। এখানে তো মহড়া দেওয়ার কথা না এইভাবে। হ্যাঁ, তারপরেও আরেকটা প্রশ্ন জাগে যে কর্নেল ফারুক রশিদ কোন সাহসে 4000 চৌকস 46 ব্রিগেডের সৈন্যের মাঝখান দিয়ে যাচ্ছে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ? তাদের কি ভয় ছিল না? কেন ভয় ছিল না?
তাদের তো সন্দেহ হতে পারতেছে যে আমাদেরকে বাধা দিতে পারে। তার মানে তারা জানতো যে এখান থেকে কোনো বাধা হবে না। তো কাজে অনেক আনআনসার্ড কোশ্চেন রয়ে গেছে। এই ঘটনার পরে তখন পরিস্থিতি কি ছিল? কোনো প্রতিবাদ, প্রতিরোধ এরকম? আচ্ছা, যেটা বলছিলাম যে এদের পিছনে যে দুই মেজর ছাড়াও যে ঠান্ডা মাথায় ষড়যন্ত্রকারী আছে, তার প্রমাণটাই হলো খন্দকার মোস্তাককে রাষ্ট্রপতি বানানো। যখন খন্দকার মোস্তাককে রাষ্ট্রপতি হলো, তার বঙ্গবন্ধুর মন্ত্রিসভার 4-5 জন সিনিয়র সবাই হলো, তখন আওয়ামী লীগের কর্মীরা, নেতারা কনফিউজড হয়ে গেল যে কি হচ্ছে। তো বঙ্গবন্ধুকে মেরে তো আবার আওয়ামী লীগের সরকারি ক্ষমতায়। কাজে এই জন্য স্পন্টিনিউয়াস বিদ্রোহটা হয় না, প্রতিবাদটা হয় না। এটা কিন্তু এদের খুব সূক্ষ্ম মস্তিষ্কে তারা এই কাজটা করেছিল। তারা জানতো মোস্তাক পাপেট হবে, পাপেট। কয়েকদিন তাকে রেখে ওই প্রথম দিকের ধাক্কাটা সামলাবার জন্য মোস্তাককে এটা করা হয়। তো এই জন্য ওইভাবে প্রতিক্রিয়া হয় না। কিন্তু তারপরেও আমি উদ্যোগ নিয়েছিলাম একজনের পক্ষ হয়ে, যে কাদের সিদ্দিকী আমাকে বলেছিল যে আমরা বিদ্রোহ করব, আপনি এই লোকের সাথে যোগাযোগ করেন। তো 15ই আগস্টে যারা বঙ্গবন্ধুর নামে স্লোগান উচ্চারণে মুখে ফেনা উঠে যেত, তাদের বাসায় যখন গিয়েছি মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে। তো এর দুটা ব্যাপার ছিল, যে একটা যারা সত্যিকারই আওয়ামী লীগের কর্মী, বঙ্গবন্ধুর ভক্ত, তারা কনফিউজড হয়ে গেছিল যে আওয়ামী লীগের নেতারা তো আবার ক্ষমতা, বিদ্রোহ বা বিক্ষোভ করার কি দরকার। আর যারা সুবিধাবাদী, যারা ক্ষমতায় ছিল, তাদের প্রতিক্রিয়া এই হয়েছিল। আমি একটা এক্সাম্পল দিই যদি সময় থাকে। সেটা হলো লতিফ সিদ্দিকী আমার ঘনিষ্ঠ। তো উনি 15ই আগস্টের ঘটনার পরে এক বাসায় পালিয়েছিলেন। তো একদিন দুদিন পরে আমাকে একটা চিরকুট পাঠালেন যে এরকম আমি পালিয়ে আছি, তো তুমি গিয়ে শাহ মজ্জাম তখন ছিল, ওনাদের নেতা ছিল প্লাস চিফ হুইপ ছিল, শাহ মজ্জামের বাসায় গিয়ে আমার কথা বলো যে আমি কি করব, আর এই চিরকুটটা দিবা। আমি যখন ওটা মন্ত্রীপাড়ায় ছিল, আমার বাসার খুব কাছে, কারফিউ যখন উঠে গেছে, তখন আমি শাহ মজ্জামের বাসায় গেলাম। তো দেখি শাহ মজ্জাম কয়েকজন শ্রমিক নেতার সাথে, টঙ্গীর শ্রমিক নেতার সাথে কথা বলছে, এবং টেবিলে থাপ্পড় দিয়ে বলতেছে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে দেশের স্বার্থে। এই কথা শুনে মানে আমি কি হাসবো না কাঁদবো না রাগে, মানে আই ওয়াজ সো ম্যাড যে এই শাহ মজ্জাম হোসেন ছাত্রলীগের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু বানিয়েছিল, তার খাবার পয়সা ছিল না, বঙ্গবন্ধুর কাছ থেকে প্রতি মাসে মাসহারা নিয়ে সে ঢাকায় থাকতো, তাকে এমপি বানালো, চিফ হুইপ বানালো, আমেরিকায় পাঠিয়েছিল। সেই লোক টেবিল থাপড়িয়ে শ্রমিক নেতাদেরকে বলছে যে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে দেশের স্বার্থে। খন্দকার মোস্তাক তো রেডিওতে ভাষণই দিল। তো এই জন্য কোনো প্রতিবাদ স্পন্টিনিউয়াসলি গড়ে ওঠেনি, কিন্তু সবার মনে ক্ষোভ ছিল, আমার মতো যারা, তাদের মনে ক্ষোভ ছিল, এবং আস্তে আস্তে সেটা প্রকাশ পেল। কিন্তু ওই মুহূর্তে তারা এমনভাবে কাজটা করেছিল যাতে আমরা কনফিউজড হই। আর ওই সময় আমি যখন বেরিয়ে যাব মুয়াজ্জমের বাসা থেকে, তখন দেখি নূরে আলম সিদ্দিকী আর আব্দুল কুদ্দুস মাখন, ওনারা একটা রিক্সাতে, দুইজনে একটা রিক্সায় বসেছে। এই একটা রিক্সার জন্য একজনই যথেষ্ট, দুজন মানুষের খুব কষ্ট করে বসে আসছে। তো তারা ঢুকলো, আমি বেরিয়ে গেলাম, তাদের মনও ভীষণ খারাপ, ভার। তো এই ছিল ওই প্রথম কয়েকদিনের প্রতিক্রিয়া। আর ঢাকা ইউনিভার্সিটি কখন ফিরলেন পরবর্তীতে? আমি তো আমার জাপানে পিএইচডি করার জন্য স্কলারশিপ আগে হয়েছিল। তো আমি 4 সেপ্টেম্বর, অর্থাৎ 2 সপ্তাহের একটু বেশি পরে, আমি এবং আমার স্ত্রী আমরা জাপানে চলে যাই পিএইচডি করার জন্য। তো পরবর্তীতে যে ঘটনা প্রবাহ, যখন কাদের সিদ্দিকীর কথা আমরা শুনছিলাম যে তিনি কাদের সিদ্দিকী উনি পালিয়ে, যখনই খবর পেলে রেডিওতে যে এরকম বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, উনি তখন ওনার বাসার থেকে মিরপুরে মোদাব্বের হোসেন সিনিয়র জার্নালিস্ট,
অনেক বয়স্ক, তার বাসায় গিয়ে লুকিয়ে থাকেন। উনি ওনার বাসা থেকে বের হওয়ার কয়েক মিনিট পরেই সেনাবাহিনী ঢুকেছিল তার বাসায় তাকে মারার জন্য। ভাগ্যক্রমে সে খবর পেয়ে আগে বেরিয়ে গেছিল। তো আমার সাথে তার যোগাযোগ ছিল। তারপরে আমি জাপান যাওয়ার আগে যে কয়েকদিন ছিলাম, সেখানে কাদের সিদ্দিকীর বোন, তার স্বামী, তার ছেলে, ছোট ছেলে আমার বাসায় আশ্রয় নিয়েছিল। তো যারা কোনোদিন আমার বাসায় আসে না, তারা আমার বাসায় ঘন ঘন আসা শুরু করছে। ভাবছে যে কাদের সিদ্দিকী ঢাকাতে লুকানোর জায়গা কোথাও না থাকলে সে নিশ্চয়ই নুরুন নবীর বাসায় আছে। বিভিন্ন অজুহাতে আসে, চা খাওয়াই, গল্প করি। তারপরে জিজ্ঞাসা করে যে কাদের সিদ্দিকী কোথায়? আমি বললাম, আমি তো কিছুই জানি না। তারপরে কোনো পারমিশন ছাড়া উইদাউট নোটিস বেডরুমে ঢুকে যায়। ভাবছে যে লিভিং রুমে আমরা কথা বলছি, নিশ্চয়ই কাদের সিদ্দিকী নবীর বাসায় বেডরুমে লুকিয়ে আছে। তো এই অবস্থা ছিল। তারপরে আরো অনেক কাহিনী আছে। কর্নেল তাহেরের ছোট ভাই আনোয়ার, এখন যে ডক্টর আনোয়ার, সে আমার সাথে এসে দেখা করলো। আমি এদিকে জাপানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমার শাশুড়ি আসছেন দিনাজপুর থেকে বিদায় দেওয়ার জন্য। বললো যে এরকম তাহের ভাই তোমার সাথে দেখা করতে চায়। তা আমি আর আনোয়ার 3-4টা রিক্সা চেঞ্জ করে, কেউ যদি ফলো করে, ধানমন্ডির ওই এলিফ্যান্ট রোডের এক বাসায় উনি, ওনার বড় ভাইয়ের বাসায় উনি আমার সাথে মিট করবে। ওইখানে উনি থাকেন না। আমি ওখানে গেলাম। তো আধা ঘন্টা পরে কর্নেল তাহের আসলো। সে তো ওই যে স্ক্র্যাচারে হাঁটতো, এসে পায়চারিকে বসলো না, এক গ্লাস পানি খেলো, মনে হলো যে খুব থার্স্টি ছিল। তারপর বললেন, নবী, তুমি একজন মুক্তিযোদ্ধা, কান্ট্রি নিডস ইউ, তোমার জাপানে যাওয়ার দরকার নাই, পিএইচডির দরকার নাই। আমি বললাম, কি করতে পারি? বলে এরকম, আমি কাউন্টার কু করতে চাই, তো আই নিড কাদের সিদ্দিকীর সাপোর্ট। আমার অস্ত্র দরকার, আমার লোক দরকার, কাদের সিদ্দিকীর সাপোর্ট দরকার। আমি বললাম, আমি মেসেঞ্জার, আমি কাদের সিদ্দিকী কোথায় আছে আমি জানি, আমি খবর পৌঁছাইতে পারি, কিন্তু আমার জানা মতে ওনার কাছে কোনো অস্ত্র লুকানো নাই। কারণ এইটা সন্দেহ হবে বলে আমরা বঙ্গবন্ধুর কাছে আনুষ্ঠানিকভাবে অস্ত্র সারেন্ডার করেছি। তো যাই হোক, আমি আবার 3-4টা রিক্সা চেঞ্জ করে ধানমন্ডিতে উনি যেখানে ছিলেন কাদের সিদ্দিকী, সেখানে আমি গিয়ে ওনাকে মেসেজটা দিলাম। তো উনি বললো যে হ্যাঁ, আমরা ওনাকে সাহায্য করতে পারি যদি বঙ্গবন্ধুর অনার রিস্টোর করা হয় এবং এটা হবে মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি। এটা যদি হয় আমি অনার করতে পারি। আমি আবার এই খবর এনে পরের দিন আবার তাহের ভাইকে দিলাম, কর্নেল তাহেরকে। তো কর্নেল তাহের বলল যে নবী, একটা দুঃখের খবর আছে। কি সেটা? বলে জাসদ কাদের সিদ্দিকী অ্যাকসেপ্ট করবে না, তাকে আর্মি বা জাসদ পেলেই তাকে মেরে ফেলবে। তো আমি একজন মুক্তিযোদ্ধা, আরেকজন মুক্তিযোদ্ধাকে আমি এই বিপদে ফেলতে চাই না, তুমি কাদের সিদ্দিকীকে বলো এখনই ঢাকা ত্যাগ করার জন্য। তো আমি আবার সেই রিক্সা 3-4 বার বদল করে, কারণ কেউ যদি ফলো করে, গিয়ে কাদের সিদ্দিকীকে বললাম যে ইউ হ্যাভ টু লিভ ঢাকা, কালকেই আপনাকে যেতে হবে। তো যাওয়ার তো প্রস্তুতি লাগে। তো আমি তখন আমাদের যে রক্ষী বাহিনীর যে ডেপুটি ডিরেক্টর ছিল আমাদের টাঙ্গাইল, কাদের বাহিনীর যে সেকেন্ড ইন কমান্ড আনোয়ার আলম শরীফ, তাকে গিয়ে বললাম যে এরকম কাদের সিদ্দিকীর এই অবস্থা, উই হ্যাভ টু হেল্প হিম টু গেট আউট অফ দ্য ঢাকা সিটি। তো উনি বললো কোনো অসুবিধা নাই। তো উনি ওনার ইতিমধ্যে কাদের সিদ্দিকীর দাড়ি টাড়ি তো আগেই ছিল, তো দাড়ি ছিল, লম্বা চুল। তো আমি বললাম যে আপনাকে এই বেশে যাওয়া যাবে না, ইউ হ্যাভ টু হ্যাভ ক্লিন শেভ। আর তখন আমি গিয়ে পায়জামা পাঞ্জাবি আর হলো ওনার স্যান্ডেল, সবচেয়ে বড় স্যান্ডেল, সবচেয়ে ওই যে রাজ্জাক, আপনারা তো বোধহয় ছোট, রাজ্জাকে একটা রেডিমেড কাপড়ের দোকান ছিল জেনে অ্যাভিনিউতে, রাজ্জাক কি যেন স্টোর, ওইখান থেকে সবচেয়ে লম্বা জামা, লম্বা পায়জামা, লম্বা স্যান্ডেল কিনে নিয়ে গেলাম। ওই সেই ধানমন্ডিতে যেখানে লুকায় ছিল, ধানমন্ডিতে যেখানে লুকিয়েছিল এখন সেটা বলা যেতে পারে। সে হলো ডক্টর গনি, ইঞ্জিনিয়ার, পরে বিএনপির মন্ত্রী হয়েছিল। তো সে হলো কাদের সিদ্দিকীর আত্মীয়, দুঃসম্পর্ক আত্মীয়। তার বাসায়
ওই ছাদের উপরে তার মেয়ে, গ্রোন আপ মেয়ে ছিল, টিনেজার মেয়ে ছিল, তারা যাতে সুইমিং করতে পারে সেই জন্য একটা সুইমিং পুল ছিল ছাদের উপরে, আর ওর পাশে একটা রুম ছিল, সেই রুমে গিয়ে তাদের সেদিকে লুকায় ছিল। তা আমি যখন ওই কাপড় চোপড় কিনে, আচ্ছা এদিকে আমি জাপানে যাব, আমার হাতে যে টাকা ছিল সে টাকা দিয়ে আমার ওয়াইফের টিকিট কিনেছে। আমার টিকিট দিয়েছে জাপান সরকার, কিন্তু আমার ওয়াইফের টিকিট কিনেছে, আমার হাতে আর একটা পয়সা নেই। তারপর তো এই ঘটনা ঘটলো, এখন তাদের থেকে কাপড় কিনতে হবে, কারফিউ, ব্যাংক বন্ধ, কোথায় যাব? তো আমার নেইবার ছিল ওবায়দুর রহমান, উনি পাকিস্তান গভর্নমেন্টের সেক্রেটারি হয়ে রিটায়ার করে রিপ্যাট্রিয়েট হয়ে আসছিল। তো ওনা আমাদেরকে খুব স্নেহ করতেন। আমি গিয়ে বললাম খালাম্মাকে, খালুজানকে, যে এরকম আমাকে কিছু টাকা ধার দিতে হবে, নো কোশ্চেন আস্ক। আমরা কয়দিন পরে জাপানে যাবো সেটাও জানি উনি। উনি আমাকে ক্যাশ ধার দিল, সেটা নিয়ে ওই কাদের সিদ্দিকের জন্য কাপড় কিনে নিয়ে আসলাম। তো যখন ডক্টর গনির বাসায় ঢুকবো দেখি ওখানে আর্মির জিপ তার বাসাটার সামনে। আমার তো হার্ট অ্যাটাকের মতো অবস্থা, যে সর্বনাশ, কাদের সিদ্দিকের খবর পেয়েছে, তাকে অ্যারেস্ট করতে আসছে। তা আমি তখন ড্রয়িং রুমে বসলাম। আমি সাধারণত বসি না, সরাসরি ছাদের উপরে ওই ছোট্ট রুমটাতে ওইখানে গিয়ে কাদের সাথে দেখা করি। তো ওই দিন দেখলাম আর্মি চলে গেলো উপরে, তো আমি ওখানে বসলাম। তো আমি তো অস্থির, ঘামছি। তখন বাসার কাজের লোকটা এসে বলল যে, বুঝতে পারছি স্যার আপনি কেন ঘামছেন, আসলে উনি হলো ম্যাম সাহেবের ভাই, আর্মিতে লেফটেন্যান্ট, তার সাথে বোনের সাথে দেখা করতে আসছে। আমি তো হাফ ছেড়ে বাঁচলাম। তারপর ওরা চলে গেল। তখন আমি কাদের সিদ্দিককে কাপড়গুলো দিলাম, দেখি তার যে স্যান্ডেলটাও ফিট হয় না, পায়জামাটাও শর্ট, পাঞ্জাবিটা লাগলো। তো ইতিমধ্যেই দেখি উনি একদম চুল টুল শর্ট করে ক্লিন শেভ, চেনাই যায় না যে এটা কাদের সিদ্দিক। তো পরে আবার নিউ মার্কেটে আর এই পর্যন্ত গেলাম না, যে জিন অ্যাভিনিউতে, কারণ জিন অ্যাভিনিউ আমার বাসার কাছে ছিল, মগবাজারে আমি থাকতাম। তো ওই জিন অ্যাভিনিউ গিয়ে নাকি বলে নিউ মার্কেটে গিয়ে আবার সবচেয়ে লম্বা কাপড় কিনে নিয়ে আসলাম। ওইটা উনি যখন পরলেন, মানে চেনাই যায় না যে এটা কাদের সিদ্দিকী, মনে হচ্ছে একটা পাঠান, ফর্সা, এমনিতে ফর্সা ছিল সে। তারপরে সন্ধ্যার সময় আনোয়ার আলম শহীদ রক্ষীবাহিনী ডেপুটি ডিরেক্টর, সে তার যে জিপটা, পার্সোনাল জিপ, এবং তার যে পার্সোনাল বডিগার্ড, এরা আবার সবই টাঙ্গাইল মুক্তিবাহিনীর মুক্তি যোদ্ধা ছিল, পরে রক্ষী বাহিনীতে জয়েন করছে। তো সেই গাড়িতে রাতের বেলা ওনাকে আমরা ঢাকার থেকে পাঠালাম, উনি টাঙ্গাইল হয়ে জামালপুর হয়ে ভারতে গেল। তো এই ছিল ওই কয়েকদিনের ঘটনা। তারপর তো আমি কয়েকদিন পরে জাপানে চলে গেলাম। জাপানে যাওয়ার সময় ভয় ছিল যে গোয়েন্দারা আমাকে ফলো করছে কিনা। আমি এইসব কর্নেল তাহেরের সাথে দেখা করেছি, কাদের সিদ্দিকী পার করে দিলাম, তো ভয় ছিল। ইতিমধ্যে রক্ষী বাহিনী ব্যান্ড হয়ে গেছে। আনোয়ার, আমাদের যে আনোয়ার আলম শহীদ রক্ষী বাহিনী ডিরেক্টর, সে তখন আর্মিতে অ্যাটাচড। তো আমি এয়ারপোর্টে গেলাম, আমার ব্রাদার ইনলা নিয়ে গেল। আমার প্ল্যান ছিল যে, তো আনোয়ার আলম শহীদ তো তখন আর্মি অফিসার, যদিও রক্ষী বাহিনী ডিরেক্টর না। আমি বললাম তো আপনি ড্রেস পরে আসবেন, আপনি আমাকে ইমিগ্রেশন পার করে দিবেন। দেখি উনি আর আসে না। তাই তারপর আমরা যখন ইমিগ্রেশনে দাঁড়িয়েছি লাইনে, তখন এসে বললো যে আমার তো এখন গাড়ি নাই, আমি এই স্কুটার বা এই করে আসছি, দেরি হলো। তিনি ইমিগ্রেশন অফিসারকে বললো যে এটা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, তো দেখেন ওনাদেরকে তাড়াতাড়ি পার করে দেন। আমাদের ইমিগ্রেশন হয়ে গেল, আমরা প্লেনে উঠলাম। আমি এই যে কাদের সিদ্দিক, কর্নেল তাহেরের সাথে যে এই যে দেখা করছি গোপনে গোপনে, কাদের সিদ্দিকের বা যেখানে থাকে সেখানে গেছি, এগুলা কিন্তু আমার ওয়াইফ কিচ্ছু জানতো না। তো আমি প্লেনে যখন উঠলাম, প্লেনটা যখন ছাড়লো, তখন প্লেনে উঠে আমি বারবার পিছন দিকে তাকাচ্ছিলাম, যে গেটের দিকে তাকাচ্ছিলাম। তো আমাকে জিজ্ঞেস করছে বকুল যে কি আমাদের সাথে আর কেউ যাবে কিনা, তুমি বারবার তাকাচ্ছ কেন গেটের দিকে? আমি বললাম, এমনি। তো প্লেনটা যখন ছাড়লো তখন বকুলকে আমি পুরো ঘটনা বললাম। তো বকুল আমাকে স্মরণ করাই দিল যে আমরা প্রেম করে বিয়ে করেছি, বিয়ের আগে কিন্তু আমরা শপথ নিয়েছিলাম যে আমরা কেউ পরস্পরে কারো কাছে আমরা মিথ্যা কথা বলবো না, কিছু লুকিয়ে রাখবো না। তুমি তো সেটা ভায়োলেট করলা। এই কথা বলে সে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে জানলার
দেখে 2.5 ঘন্টা আমরা ব্যাংককে বসলাম, 2.5 ঘন্টা আমার সাথে শিক্ষক কথা বলে নাই। তো জাপানে থেকে তারপর তো ব্যাংকক থেকে জাপানে গেলাম। তো এই হলো স্মৃতি। কিন্তু ভালো মন্দ দুটোই আছে। একটা মিক্সড ফিলিংস এইজন্য যে বঙ্গবন্ধুকে হত্যা করে তারা পাকিস্তানকে বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিল। তো আ সেই ঘটনায় তারপরের যে বাংলাদেশ সেখানে আমি বিদেশ থেকেও স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলন করেছি। বিএনপির সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি তাদের যুক্তরাষ্ট্রে আসার পরে। যুগের আসার পরে। তো সেইটায় যে আমি অন্তত আমার দায়িত্ব পালন করেছি। আর ব্যক্তিগতভাবে খুব দুঃখের বিষয় যে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা, বিশ্বে বিরল। উনি অত্যন্ত কৌশলী রাজনীতিবিদ ছিলেন। এবং বঙ্গবন্ধুকে হত্যা করা মানে একজন ব্যক্তিকে হত্যা করা না, এটা আদর্শকে হত্যা করা। এবং এটা করেছিল মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য। যে সমস্ত যখন জাপানে গেলেন সেখানে এই বিষয়টা কেমন দেখলেন বা সেখানে সেখানে তো আমি তখন স্টুডেন্ট, হুম, সবেমাত্র গিয়েছি, নিজেকে এস্টাবলিশ করছি। তখন সবাই ওই একই কথা বলতে যেটাই যে তোমরা শেখ মুজিবকে বেরিয়েছো তোমরা সে কে এটা তো আমরা ভাবতে পারি না যে তোমাদের দেশ এনে দিল, স্বাধীনতা এনে দিল, তাকে তোমরা মেরে ফেলতে পারলে? এরা কারা? এই নানান প্রশ্ন করত। কারণ ৩ বছর আগে যে স্বাধীন হয়েছে তারা হুম, সেটা জানতো। তারপরে বঙ্গবন্ধুকে এইভাবে হত্যা করলো, সেটা তারা জানতো। তারপরে বঙ্গবন্ধু আ উম উপরে এনএসকে, জাপানিজ যে ন্যাশনাল টেলিভিশন, তারা অনেক ভিডিও করেছিল, অনেক প্রোগ্রাম করেছিল। তারা বঙ্গবন্ধু সম্পর্কে খুব জানতো এবং বঙ্গবন্ধুকে সাংঘাতিক শ্রদ্ধা করত। বঙ্গবন্ধুকে জাপানিরা আ মানুষ বলত না, মহামানব, অতি মানব বলত। এবং শুধু বঙ্গবন্ধু একা না। বঙ্গবন্ধুর আগে যে সুভাষচন্দ্র বোস, হুম, হুম। তার আগে রাসবিহারী বোস, তার আগে রবীন্দ্রনাথ ৫ বার জাপানে গিয়েছে। তারপরে জাস্টিস বিনোদ পাল। হুম। এদেরকে এই এই বাঙালিদেরকে ওরা বীর মনে করত, সামুরাই মনে করত এবং এরা ভাবতো এদের যে জীবন যাত্রা, এরা সাধারণ মানুষ ছিল না, এরা ছিল অতি মানব। তো সেই হিসাবে বঙ্গবন্ধুকে তারা সাংঘাতিক শ্রদ্ধা করত। বাই দ্য ওয়ে আমি এদেরকে নিয়ে একটা বই লিখছি। ধারাবাহিকভাবে আ ইয়েতে ছাপা হচ্ছে, আ ও সাপ্তাহিক বাঙালিতে, এবং সেটা আমি আমার ফেসবুকেও দিচ্ছি। অ্যা টাইটেলটা হলো 'জাপানিদের চোখে বাঙালি বীর।' এই ৫ বীরকে তারা কি চোখে দেখতো? কেন তারা বলতো যে এরা অতি মানব, সাধারণ মানুষ না? সেই কথাটাই আমি লিখেছি। তখন জাপান থেকে তো সরাসরি যুক্তরাষ্ট্রে আসলেন নাকি আবার দেশে ফিরে গেলেন? না, জাপান থেকে সরাসরি আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার প্যারেন্টস না, আমার মা তো যুদ্ধের আগে মারা গিয়েছিল। বাবা বললেন, "তুমি দেশে এসো না।" কারণ পুলিশ এসে আমাকে নাজেহাল করে, হ্যারাস করে যে, "তুমি ইন্ডিয়াতে গিয়ে" কাদের সিদ্দিক খান ইন্ডিয়াতে গিয়ে জিয়াউর রহমান সরকারকে চ্যালেঞ্জ করে বর্ডারে যুদ্ধই করতে বলা যায়। হুম, হুম। তারা বাহিনী গড়েছিল। কয়েকবার হয়েছে, আর্মিও মারা গিয়েছে। তো বলল যে আমাকে পুলিশ এসে আ এসবির লোকরা এসে হ্যারাস করে যে আপনার ছেলে ইয়েতে আছে, ইন্ডিয়াতে আছে কাদের সিদ্দিকীর সাথে। তো বলল যে আমি তো বলি যে আমার ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সে সরকারি স্কলারশিপ নিয়ে জাপানে আছে। এই তার প্রমাণ। তো বলে আরো বিশ্বাস করতেন না। তো বাবা বলল যে তুমি বরং আরো কিছুদিন বিদেশে থাকো। তো জাপানে স্টুডেন্টশিপ চলে গেলে আর থাকা যায় না। হুম, তখন আমি আমেরিকাতে আসলাম, আমি আমার ওয়াইফ ভিজিটিং সায়েন্টিস্ট হিসাবে। তো এখানে এসে তার বাকি ইতিহাস তো আপনারা জানেন। হ্যাঁ, সেটাও। তো এখানে এসে কি অবস্থা দেখলেন? এখানে এসে যে এখানে এসে তো সেই ওই যে বিএনপির বঙ্গবন্ধুর যে বিষয়টা হ্যাঁ, আমি হত্যাকাণ্ড। বলি এখানে এসে বলি। তো আমাকে একবার ডক্টর ইউসুফ বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট। উনি সিবিএস এ চাকরি করত। আ এবং আমার সাথে বন্ধুত্ব। উনি প্রেসিডেন্ট, উনি আমাকে বিজয় দিবসে আমাকে ইনভাইট করেছেন, অতিথি করেছেন, প্রধান অতিথি। আপনি একটু স্বাধীনতার উপরে বলবেন। আমি স্বাধীনতার উপরে বক্তৃতা দিচ্ছি। বঙ্গবন্ধুর নাম নিচ্ছি, জয় বাংলার কথা বলছি, কিভাবে আমরা যুদ্ধ করলাম। পিছন থেকে আমি খুব পর্দার কাছেই দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলাম। পিছন থেকে আমাকে ধাক্কা দিচ্ছে। বলছে, "তাড়াতাড়ি শেষ করেন, তাড়াতাড়ি শেষ করেন।"
হুম, সেই সময় ছিল এই দেশে এখানে যারা সমাজে ভিজিবল এরা সবাই বিএনপি করতো, বঙ্গবন্ধুর নাম কেউ উচ্চারণ করতো না। আমি প্রথম উচ্চারণ করি পাবলিক ফোরামে, যার ফলে যে বঙ্গবন্ধু যারা ভক্ত ছিল, যারা ছাত্রলীগ করতো, তারা আস্তে আস্তে আমার সাথে পরিচয় হলো। তারপরে ধরেন প্রথম বাংলাদেশ সম্মেলনে 1986 হুম, ওয়াশিংটন ডিসিতে মওদুদ তখন এরশাদের হলো ভাইস প্রিমিয়ার, না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী। তাকে ইনভাইট করছে হুম, প্রধান অতিথি হিসাবে বক্তৃতা দেওয়ার জন্য। So, সে যেদিন আসবে তার আগের দিন আমি সেমিনারে বক্তা ছিলাম। আমি সেখানে বললাম যে যেখানে বাংলাদেশের স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, ঢাকা ঘেরাও হচ্ছে এবং বাঙালিরা মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, কিন্তু এই সময় যদি আমরা স্বৈর শাসকের প্রধানমন্ত্রীকে প্রথম বাংলাদেশ সম্মেলনের প্রধানমন্ত্রী করি, প্রধান অতিথির বক্তৃতা দেওয়ার সুযোগ দেই, অলরেডি তো প্রধান অতিথি ডিক্লেয়ার হয়ে গেছে, হুম, তাহলে এটা প্রবাসীদের জন্য মানহানি হবে। কারণ আমরা এখানে দেশপ্রেমী, আমরা মুক্তিযুদ্ধে সাহায্য করেছি ইত্যাদি ইত্যাদি। এই কথা যখন বলতে গেছি তখন যে এরশাদের সাপোর্টার তারা তার পক্ষে স্লোগান দেওয়া শুরু করে। তখন আমি তো নাসরবান্দা যে মিটিং কন্ডাক্ট করতেছিল মাহমুদুল্লাহ ভাই, হুম, উনি তো সৈয়দ মাহমুদুল্লাহ, উনি তো এই ধরনের পরিস্থিতির শিকার হন, উনিও ঘাবড়াই গেছে। তো আই স্টুড মাই পজিশন, আমি এখানে দাঁড়িয়ে থেকে আমার বক্তব্য দিচ্ছেন। এমন সময় নিউ ইয়র্ক থেকে এই মোর্শেদ আলম আর তার ফজলুর রহমান এরা গিয়েছিল, ওরা বাইরে ছিল, যখন শুনতে পাইছে যে আমার সাথে কনফ্রন্টেশন হচ্ছে, ওরা ভিতরে এসে আমার পক্ষে স্লোগান দিল, তখন সব দালালরা ঠান্ডা হয়ে গেল। তো এইভাবে আমি প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির সামনে এসে, আমি ইচ্ছা করে কিন্তু আসি নাই, কারণ আমি সায়েন্টিস্ট, ভীষণভাবে ব্যস্ত গবেষণা নিয়ে। তো এই ঘটনাগুলোর জন্য, দুইটা ঘটনার জন্য আস্তে আস্তে আমি সবাইকে খুঁজে বের করলাম, ছাত্রলীগ কে করতো, মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগ, তারপরে আস্তে আস্তে আমরা সংগঠিত হলাম। আহ, আহ, নবী, আপনি তো মূলধারায় খুবই অগ্রসর, অনেক করে গিয়েছেন, অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। তো আমি তো 12 বছর যাবৎ কাউন্সিলম্যান, কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব পালন এবং করতে, এবং আহ, নির্বাচনের সময় আসছে, আমি 4বার এই নভেম্বরে নির্বাচন করেছি। জি, তো সে বিষয়ে মূলধারা কি বঙ্গবন্ধু সম্পর্কে আহ, কতটুকু তখন জানছিল আপনি যখন আসছিলেন, বা না, তখন তো মানুষ জানতো ঠিকই, কিন্তু ওই যে আমেরিকা বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতা করেছিল নিক্সন কিসিঞ্জারের জন্য, কিন্তু বেসরকারি লেভেলে মিডিয়া, বুদ্ধিজীবী, এরা তো কনসার্ট করেছিল ম্যাডিসন স্কয়ার গার্ডেনে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছে, তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল শুধু, এবং কংগ্রেস সিনেটও শুধু নিক্সন এবং কিসিঞ্জার যাদের হাতে ক্ষমতা, এই দুইজন তাদের ব্যক্তি স্বার্থটা কি, তারা চায়নার সাথে রিলেশন ওপেন করবে এবং ইতিহাসে তারা ফুটনোট হয়ে থাকবে। এই জন্য ইয়াহিয়া খান, তখন পাকিস্তানের প্রেসিডেন্ট, তার মাধ্যমে চায়নার সাথে সম্পর্ক করার জন্য তারা ব্যস্ত ছিল। এই ইয়াহিয়া খানকে ফেভার করার জন্য এবং চায়নার সাথে সম্পর্ক করার জন্য তারা বাংলাদেশের গণহত্যা, মুক্তিযুদ্ধের থেকে চক্ষু ফিরিয়ে নিয়ে তারা ইয়াহিয়া খানকে অন্ধভাবে সাপোর্ট করতো। এছাড়াও আরেকটা ইন্টারন্যাশনাল পলিটিক্স ছিল, সেটা হলো সেই সময় চায়না, সে সময় ইউএসএ এবং রাশিয়ার সাথে কোল্ড ওয়ার তুঙ্গে, কে কাকে টেক্কা মেরে বিশ্বে প্রভাব বিস্তার করবে। তো যেহেতু রাশিয়া ইন্ডিয়ার সাথে চুক্তি করে বাংলাদেশকে সমর্থন করছে, তখন পাকিস্তান এবং ইউএসএ এবং চায়না তারা ভাবলো যে বাংলাদেশ যদি স্বাধীন হয়, পাকিস্তান যদি ভেঙে যায়, তাহলে সাবকন্টিনেন্টে ইন্ডিয়ার প্রভাব বাড়বে, আর সবচেয়ে বড় কথা রাশিয়ার প্রভাব বাড়বে। তো আমেরিকায় হেনরি কিসিঞ্জার আর নিক্সন এটা কোনো ক্রমে চায় না, এবং চায়নাও চায় নাই যে বাংলাদেশ স্বাধীন হোক। তো এই কারণে তারা বাংলাদেশের মানুষ, যে কোটি কোটি মানুষ শরণার্থী হয়ে মানবতার জীবনযাপন করছে, মহিলাদের সম্মানহানি হচ্ছে, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, এটা তাদের কাছে তুচ্ছ ছিল নিক্সন কিসিঞ্জারের কাছে, চায়নার কাছে। চায়না যদিও তারা সেই সর্বহারাদের পক্ষে ইত্যাদি ইত্যাদি, এগুলা সব ভুলে গিয়ে যে সাবকন্টিনেন্টে যেন ভারতের প্রভাব না বাড়ে,
রাশিয়ার প্রভাব না বাড়ে সেই জন্য তারা বাংলাদেশের ব্যাপারে এই গণহত্যা, এই অত্যাচার এগুলোর থেকে চোখ ফিরিয়ে নিয়েছিল, প্রতিবাদ করে নাই। কিন্তু ইউএস এর কংগ্রেস, সিনেট, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এরা আমাদের পক্ষে ছিল, আমাদের স্বাধীনতা সংগ্রামের পক্ষে ছিল এবং গণহত্যা নিন্দা করেছে। বাল্টিমোর যে ব্লকেট, যে পাকিস্তানি অস্ত্র নেওয়ার যে জাহাজগুলো এসেছিল সেগুলোর বিরুদ্ধে ব্লকেট করেছিল। এখানে একটা চার্চের একটা গ্রুপ। তো নানানভাবে আমাদের পক্ষে সাধারণ মানুষ, ইউএসএ সাধারণ মানুষ সমর্থন ছিল। তো ওই লোকগুলো তারা আমাদের ফেভারে ছিল বঙ্গবন্ধুর কথা। কিন্তু সরকারি পর্যায়ে আমলা বা ফরেন সার্ভিসের লোকরা তারা তো তাদের সেই ধারাবাহিক তারা অত উৎসাহিত ছিল না। তাছাড়া এই সরকারের নিয়মই হলো যে তারা কারেন্ট সরকারের সাথে সম্পর্কটা ভালো রাখতে চায়। তো সেই সময় জিয়াউর রহমানের সরকার, খালেদা জিয়ার সরকার, এরশাদের সরকার সম্পর্ক ভালো থাকার জন্য তারা অত ভোকাল ছিল না বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে। কিন্তু সাধারণ মানুষ এটাকে মেনে নিতে পারে না। তারা সিম্প্যাথেটিক ছিল এবং তারা যখনই যে বিভিন্ন পর্যায়ে যখন আমি আলোচনা করতাম তারা সিম্প্যাথেটিক ছিল। তো বঙ্গবন্ধুকে আপনি যেভাবে দেখেছেন, আপনি তো অনেক বিষয়, অনেক কিছু আপনি সাক্ষী, অনেক খুব কাছে থেকে দেখেছেন এবং অনেক ঘটনা সাথে আপনি ওই সব কিছুকে আপনার লেখার মধ্যে আসছে ইতিমধ্যে। হ্যাঁ, মোটামুটি আমি তো প্রায় 10-12টা বই লিখেছি। তো এর ভিতরে মুক্তি সংগ্রামের বইটা আমি এই জন্য লিখলাম যে দেখি সবাই বলে যে 26শে মার্চ হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু 26শে মার্চের আগে যে মুক্তি সংগ্রামের অধ্যায়, এখানে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছিলেন, ভাষা আন্দোলনের হলো, তারপরে আইয়ুব খানের বিরুদ্ধে শিক্ষা কমিশন আন্দোলন, বিভিন্ন আন্দোলন। তো সেই সময় বাংলাদেশের যে ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তানের মাঝে যে বৈষম্য সৃষ্টি হয়েছিল অর্থনৈতিক এবং রাজনৈতিক, যত বৃদ্ধি পাচ্ছিল তখন বঙ্গবন্ধু দেখলেন যে এই পাকিস্তানের কাঠামোতে বাংলাদেশের ভাগ্যের উন্নয়ন হবে না। তো সেই জন্য তিনি 6 দফা দিলেন, যে এটা একটা স্বায়ত্ত শাসনের ফর্মুলা। কিন্তু এইটা লাহোরে উনি উত্থাপন করে রাত্রে এসে হোটেলে এসে ওনার কলিগদেরকে বলেছিলেন যে দিলাম তো 6 দফা, কিন্তু এর অর্থ যে 1 দফা পাকিস্তানিরা যেমন জানে আমিও জানি, ওরা এটা কোনোদিন মেনে নিবে না, আমাদের আন্দোলন করে এটা আদায় করতে হবে। তো এইভাবে মুক্তি সংগ্রামে আমি অংশগ্রহণ করলাম বঙ্গবন্ধুর সাথে। একটা ঘটনা আমি শেয়ার করতে পারি। বঙ্গবন্ধু আমাদের গণ অভ্যুত্থানের পরে তো আইয়ুব খান রিজাইন করলো, ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা দিল, ইয়াহিয়া খান ইলেকশন দিতে বাধ্য হলেন। সেই ইলেকশনে মৌলানা ভাসানী বলল ভোটের আগে ভাত চাই, শেখ মুজিব তুমি ইলেকশনে যায় না। বঙ্গবন্ধু তার উপদেশ বা অ্যাডভাইস উপেক্ষা করে উনি নির্বাচনে গেলেন। তো হঠাৎ করে বে অফ বেঙ্গলে 6টা উপকূলীয় জেলায় ভীষণ ঘূর্ণিঝড় হলো। সেখানে লক্ষ লক্ষ গবাদি পশু, হাজার হাজার মানুষ মারা গেল, ভয়াবহ অবস্থা। এবং এই ঘটনার 3 দিন পরে বাংলাদেশ ইস্ট পাকিস্তানে বাঙালিরা জানতে পারে, কারণ তখন তো রেডিও পাকিস্তানে ছিল, পাকিস্তানিরা ওয়ার্নিং আসছে ওয়েদার ফোরকাস্টের, তারপরে তারা প্রচার করে নেয় ঠিক মতো, যার ফলে মানুষ আশ্রয় নিতে পারে না, উপকূল থেকে সরে যেতে পারে না, এই জন্য এত মানুষের মৃত্যু হয়েছিল। আর মানে প্রায় 20-25 ফিট জলোচ্ছ্বাস হয়েছিল, মানে বাঁচার কোনো উপায় ছিল না। এনিওয়ে, এইরকম যখন ঘটনা, তখন ইয়াহিয়া খান ছিল পেকিং এ রাষ্ট্রের সফরে গিয়েছিল। পেকিং থেকে ফেরার পথে ঢাকায় থামলো। ঢাকায় থামার কয়েকদিন আগে এই ঘটনাটা হয়েছে। সেদিন রাতে একজন মহিলার বাসায় পার্টি ফুর্তি করে মদ টদ খেয়ে এনজয় করে পরের দিন পাকিস্তানে ইসলামাবাদে চলে গেল। তখন বঙ্গবন্ধু গর্জে উঠলেন যে এত বড় একটা ঘটনা ঘটলো, প্রেসিডেন্ট পিকিং থেকে যাওয়ার পথে ঢাকায় থামলেন, রাত্রে পার্টি করলেন, পরের দিন চলে গেলেন তার ক্ষতিগ্রস্ত এলাকা ভ্রমণ করার, দেখার তার কোনো দায় ছিল না। তো এনিওয়ে উনি এইটার প্রতিবাদে একটা প্রেস কনফারেন্স করবেন। হঠাৎ করে দুপুরে
আমরা তো শাহবাগ হোটেল তখন ছিল এখানে বড় হোটেল ঢাকার সবচেয়ে। তা আমরা এফএস হলে দুপুরবেলা হবে সাংবাদিক সম্মেলন হবে। আমরা 3 জন ভলান্টিয়ার হিসাবে সেই সাংবাদিক সম্মেলনে আমাদেরকে যেতে হলো। আমাদেরকে সেন্ট্রাল রেলের নেতারা পাঠালো। আমি, আমিনুল হক আর হলো হাবিবুল্লাহ মারা গিয়েছে হার্ট অ্যাটাকে। আমরা 3 জন, এই 3 জনকে আবার আমাদেরকে ত্রিরত্ন বলতো। মানে এফএসএল আমরা ছাত্রলীগের নীতি নির্ধারক ছিলাম। আমরা সামনে আসছি না পিছন থেকে কে কি হবে ইত্যাদি ইত্যাদি। আমরা 3 জন যেয়ে দেখি যে একদম হল ভর্তি সাংবাদিকদের, প্রায় 100-150 সাংবাদিক। তো প্রথমে সামনে একটা সোফা, তার পিছনে আরেকটা সোফা। আমরা সোফার পিছনে দাঁড়িয়ে রইলাম ভলান্টিয়ার হিসাবে। বঙ্গবন্ধু আসলেন, বঙ্গবন্ধু সেই সোফায় বসলেন। তার এক পাশে নজরুল ইসলাম, এক পাশে তাজউদ্দিন, আরেক পাশে হলো কামরুজ্জামান, আরেক পাশে মোস্তাক, আর পিছনে ডক্টর কামাল হোসেন, আরেকজন যেন কে ছিল ঠিক মনে পড়ছে না। তো এই বঙ্গবন্ধুকে খুব কাছের থেকে দেখলাম। এর আগে দেখেছিলাম 1966-এ যখন উনি লাহোরে 6 দফা দিয়ে এই 6 দফার পক্ষে সারা বাংলা ঘুরতেছিল, তখন আমি আনন্দ কলেজের ছাত্র। ইউএসআইএস এর যে ফিল্ড লাইব্রেরি ছিল তার সামনে একটা মাঠে 300-400 লোকের মাঝে উনি বক্তৃতা দিলেন। ওই দিন দেখলাম দূরের থেকে, আর এই দিন আপ ক্লোজ একদম ওনার পেছনে আমরা দাঁড়ালাম। উনি ইংরেজিতে প্রেস কনফারেন্স করলেন এবং বললেন যে আমি স্বায়ত্তশাসন চাচ্ছি, যদি স্বায়ত্তশাসন থাকতো তাহলে ইসলামাবাদের দিকে আজকে আমাদের তাকাতে হতো না। আমরা প্রভিন্সিয়াল গভর্নমেন্টই এই দুর্গত লোকদেরকে আমরা সাহায্য করতে পারতাম। তো আরো অনেক কথা বললেন উনি, নির্বাচনের কথাও বললেন। তো যখন উনি চলে যাবেন তখন দেশি বিদেশি সাংবাদিকরা একদম প্রশ্নের বান, আপনি কি মনে করেন বাংলাদেশ, পূর্ব বাংলা স্বাধীন হওয়া উচিত? এইভাবে বারবার প্রশ্ন করতেছেন, উনি কোনো জবাব দিলেন না, পাইপটা হাতে নিয়ে গড়গড় করে বেরিয়ে গেলেন। তো ওইটা হলো প্রথম এনকাউন্টার। তারপরে এর আরো অনেকবার দেখা হয়েছে, যেমন উনি যখন আসলেন 10ই জানুয়ারিতে পাকিস্তানের বন্দিখানা থেকে। তা ওই দিন আমরা ছিলাম, আমি আর আনোয়ার শহীদ ময়দান রেসকোর্স ময়দানে ছিলাম, বক্তৃতা শুনলাম। পরের দিন সন্ধ্যায় কাদের সিদ্দিকী, আমরা 2 জন, লতিফ সিদ্দিকী আরো কয়েকজন মিলে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গেলাম। তখন দেখি খালেদ মোশাররফ আহত হয়েছিল মাথায় যুদ্ধের সময় কসবাতে। তো সে ভারতের হাসপাতালে চিকিৎসা নিয়ে বঙ্গবন্ধুর সাথে বাংলাদেশে এসে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গেছে। তার সাথে ছিল তার ছোট ভাই রাশেদ মোশাররফ এমপি, তার মা ছিল। তো তাদেরকে বিদায় দিয়ে বঙ্গবন্ধু বের হয়েছে লনে, গেটের কাছে আসছে, আমরা তখন ঢুকতেছি। তখন ওইখানেই দেখা হলো। উনি এমনভাবে কথা বললেন, আমাদের কাউকে উনি লতিফ সিদ্দিকী ছাড়া কাউকে চিনতেন না। কিন্তু ওই দিন যেভাবে কথা বললেন যে আজিব, যে আমরা তার কত পরিচিত, সবার যখন পরিচয় হলো সবার নাম ধরে উনি বললেন কেমন আছিস, তারপরে বললো যে আজকে তো আমি ব্যস্ত, তোরা কয়েকদিন পরে আসবি। তো আমরা প্ল্যান করলাম যে কয়েকদিন পরে যাব। তো আমরা যাওয়ার আগেই উনি আমাদেরকে কল করলেন, যেটা আগে বলেছিলাম যে তোদেরকে ডেকেছি এই জন্য যে আমি চাই সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে সব অস্ত্র রয়েছে এবং অস্ত্রগুলো 16ই ডিভিশনের মুক্তিযোদ্ধাদের হাতে, সকল মুক্তিযোদ্ধা যারা 16ই ডিসেম্বরের পরে মুক্তিযোদ্ধা হয়েছে, এরা একদম অন্যায় কাজ করতেছে, আইন শৃঙ্খলা ভাঙছে, দোষ হচ্ছে মুক্তিযোদ্ধাদের। তো আমি চাই সমস্ত অস্ত্র আমি সংগ্রহ করব, তোরা যুদ্ধ করে সুনাম করেছিস, তোরাই প্রথম অস্ত্র সারেন্ডার কর, আমি টাঙ্গাইলে গিয়ে তোদের অস্ত্র আমি গ্রহণ করব। এটা সারা বাংলাদেশে নিউজ হবে, তোরও লাভ হবে, আমারও লাভ হবে, তোদের দেখে অন্যেরা অস্ত্র সমর্পণ করবে। তো এটা ছিল থার্ড টাইমে বঙ্গবন্ধুর দেখা। তারপর তো অনেকবার দেখা হয়েছে। তো একটা জিনিসের চিন্তা করেন যে 7.5 কোটি লোকের মধ্যে তখন আমি একজন 21-22 বছরের একজন যুবক, সে নাম ধরে চিনতো। তারপরে যে ইন্টারভিউ চাকরির ব্যাপারটা বললাম, তো নানা কারণে ওনার একটা অভ্যাস ছিল ওই চোখ টিপে কথা বলতো। তো যখনই দেখা হয়েছে তখন ওইভাবে উনি কথা বলতেন। তো এটা ব্যক্তিগতভাবে আমার জন্য একটা চরম পাওয়া, পরম পাওয়া, পরম সৌভাগ্য যে জাতির পিতা 7.5 কোটি মানুষের নেতা ছিলেন উনি, বিশ্বের ইতিহাসে একটা দেশের জন্ম দিয়েছেন, জাতির জন্ম দিয়েছেন।
তাকে জানার আমার সৌভাগ্য হয়েছিল, তার সাথে পরিচিত হওয়ার সৌভাগ্য হয়েছিল। ধন্যবাদ নবী ভাই, অনেক ধন্যবাদ, অনেক কথা জানা বললাম। তথ্য জানলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভবিষ্যতে আরো অন্য কথা বলা যাবে। ভালো ধন্যবাদ। থাকবেন। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন।